আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল কাল প্রধান উপদেষ্টা ও গভর্নরের সাথে বৈঠক। সহিংসতায় বন্ধ হয়েছে ২৭০টি কারখানা, সংকটে গার্মেন্টস শিল্প, অর্ডার চলে যাচ্ছে পড়শি দেশে, জানালেন শিল্প মালিকরা। ডামি ও রাতের ভোটে সহায়তাকারী নির্বাচন কমিশনারদের বিচার চাইলেন বদিউল আলম মজুমদার। আর কোনো উন্নয়ন মেরামত নয়, স্বৈরাচার পতনের সাক্ষী হিসেবে গণভবন জাদুঘর আগামী বছর থেকে খোলার প্রস্তুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলে ডোনাল্ড লু ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউসার ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন কোনো কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশ সফর। আগামীকাল প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করবেন এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সাম্প্রতিক সহিংসতায় ২৭০টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পোশাক কারখানায় চলমান সংকট নিয়ে মত বিনিময়ে ব্যবসায়ী নেতারা এ তথ্য জানান। তারা বলেন, শ্রমিকদের উস্কানি দিয়ে কারখানায় ভাঙচুর চালানো হয়। শ্রমিকদের দাবি জানানোর পর তা সমাধানের চেষ্টা করা হলেও আন্দোলন থেকে তারা সরেনি। এসব কারণে সময়মতো পণ্য রপ্তানি করা যাচ্ছে না জানিয়ে ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশের অর্ডার এখন প্রতিবেশী দেশে চলে যাচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারলে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তারা। সেনাবাহিনী সময়মতো হস্তক্ষেপ না করলে এদেশের গার্মেন্টস শিল্প শেষ হয়ে যেত বলেও জানান মালিকরা। এই পরিস্থিতিতে শ্রমিকদের বেতন পরিশোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান তারা। অনুষ্ঠানে শ্রমিক নেতা এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন। আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো চালু হয়েছে। সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১০টি কারখানা। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আজ ছুটি ঘোষণা করা হয় ৪০টি কারখানায়। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বাকি ১,৮৬৩টি কারখানা সচল রয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় আশুলিয়ায় থানায় ৬টি মামলা দায়ের হয়েছে। এদিকে বিদেশি কোনো ষড়যন্ত্র আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষে আন্দোলন ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃত জ্যোতিকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। ভোট চুরি, রাতের ভোট, দামি নির্বাচনে সহায়তাকারী নির্বাচন কমিশনারদের বিচার চেয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার। এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কারে ১০ দফা সুপারিশ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগী ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
এই গণবিপ্লবে সরকার এনেছে আমাদের আন্দোলনের মাধ্যমে। 36 দিনের আন্দোলন কিন্তু মাননীয় স্পিকার ঘুমিয়ে ঘুমিয়ে করে আসেনি। মাননীয় স্পিকার 24 সালে যখন ডামি নির্বাচন হয় তখন মাননীয় স্পিকার আমরা দেখতে পাই সেটাও তো একটা গণতান্ত্রিক নির্বাচন বলেই সরকার দাবি করেছিল। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ 10 দফা দাবি তুলে ধরে বলেন, এদেশের মানুষ আর কখনো ডামি নির্বাচন দেখতে চায় না। এদেশের মানুষের মনে আছে কিভাবে দিনের ভোট রাতে করেছে, কিভাবে কোথাও কোথাও শতভাগ ভোট দিয়েছে, কোথাও কোথাও শিশু কিশোররা ভোট দিয়েছে, যেখানে লাইনে দাঁড়িয়ে বারবার মানুষ ঘুরে ঘুরে একই ব্যক্তি ভোট দিয়েছে, সে কিন্তু এদেশের মানুষের মনে আছে। গত 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে এসে বললেন যে 28 ভাগ বা 24-25 ভাগ ভোট পড়েছে, কিন্তু চট করে তিনি বললেন যে না, 40 ভাগের উপর ভোট পড়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, যারা মানবতা বিরোধী, অর্থনৈতিক এবং নির্বাচনী অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। আমাদের একতরফা নির্বাচন, আমি আর দামি নির্বাচন, তারপর মধ্যবর্তী নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। তো যারা ওই নির্বাচন করেছে অজুহাত দিয়ে যে আমার কাজ হলো শুধু নির্বাচন করা, তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ওই সংবিধানের মৌলিক কাঠামো তারা লঙ্ঘন করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ না এলেও নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দু একজন আছে, কিন্তু তারাও দু একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। তারা যদি পুনর্গঠন না হয়, তাদের মধ্যে কেউ যদি এগিয়ে না আসে, সামনে না আসে, তাদের তো প্রত্যেকেই কম বেশি নানা অপরাধে অভিযুক্ত। সুতরাং সেই নির্বাচন কোনোভাবে যারা বলে যে এটি বিতর্কিত হবে কিনা, আমি মনে করি সেটি বিতর্কিত। প্রফেসর বদিউল আলম স্যারও বললেন, আমি মনে করি সেটি অগ্রহণযোগ্য হবে না বলে আমরা মনে করি। বিতর্ক অনুষ্ঠানে সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 1 বছরের মধ্যেই গণভবন পরিণত হতে যাচ্ছে জাদুঘরে। সবার জন্য খুলে দেওয়া হবে 15 একর জমিতে নির্মিত 50 বছরের পুরনো ঐতিহাসিক রাষ্ট্রীয় এই স্থাপনা, যাকে 2024-এর গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার পতনের সাক্ষী হিসেবে বিশ্ববাসীকে দেখাতে চায় অন্তর্বর্তী সরকার। আগে কি ছিল গণভবনে, এখন কি আছে, কিভাবে করা হবে সেই জাদুঘর, তাই জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন। এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে। গত 5 আগস্টের আগে গণভবন নামের এই স্থাপনাটি ছিল দেশের সবচেয়ে বড়, দামি আর সুন্দর বাড়ি, যা ব্যবহার করেছেন 6 জন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাই সর্বোচ্চ 20 বছর থেকেছেন সরকারি এই বাসভবনে। তার সময়ে গণভবনের নানা সংস্কার ও উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1000 কোটি টাকা। 1996 সালে ক্ষমতায় গিয়ে মন্ত্রিসভার একদিনের সিদ্ধান্তে মাত্র 1 টাকার বিনিময়ে গণভবন নিজের নামে ইজারা নিয়েছিলেন শেখ হাসিনা, যদিও 2001 সালে তা বাতিল করে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। 2009 সালে ফের ক্ষমতায় গিয়ে গণভবনে হেলিপ্যাড, জিম, ব্যাংকুয়েট হল, লেক, পুকুরঘাট, বাগান, সবজি খামার সহ বহু কিছু নিজের মতো করে তৈরি করান শেখ হাসিনা। জুলাইয়ে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলন চলাকালে গণভবনকেই ক্ষমতার কেন্দ্রবিন্দু করেছিলেন শেখ হাসিনা। 5 আগস্ট গণভবন তছনছ করে দেশের মানুষ তার জবাব দিয়েছে বলে মনে করেন গণ অভ্যুত্থানের নেতারা। যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। গণভবনে প্রধানমন্ত্রী থাকার বিশেষ কামরাসহ 11টি সুইটের সবই এখন ভাঙাচোরা। দেয়ালের ইট সুরকি,
পলেস্তরাও তুলে নিয়েছে বিক্ষুব্ধ মানুষ। দরজা জানালা, খাটতোশক, আসবাব, ফ্যান লাইট সবকিছুই ছিন্ন ভিন্ন। মোট কথা, গণভবনে প্রধানমন্ত্রী, তার কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের শতাধিক ঘর এখন থাকা বা ব্যবহারের পুরোপুরি অযোগ্য। আর মেরামত নয়, এভাবেই গণভবনকে আগামী প্রজন্ম ও বিশ্ববাসীকে দেখানোর জন্য তা রূপান্তর করা হচ্ছে জাদুঘরে। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। সবকিছু ঠিক থাকলে 2025-এর গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে গণভবন জাদুঘর। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বাঙালি জাতির মধ্যে যেমন ফ্যাসিবাদী রয়েছে, তেমনি ইসলাম ধর্মের নামেও অনেকে ফ্যাসিবাদ কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছেন সমাজ চিন্তাবিদ গবেষক ফরহাদ মাজহার। কক্সবাজার নারী পর্যটক হেনস্থার ঘটনা তারই প্রমাণ বলে মন্তব্য করে তিনি বলেন, শান্তির ধর্ম ইসলাম এই ধরনের কার্যক্রম সমর্থন করে না। জাতীয় প্রেস ক্লাবে নতুন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, জনগণ দীর্ঘ সময় আন্দোলন করে যে স্বাধীনতা অর্জন করেছে তা মূল্যহীন হবে বর্তমান সংবিধান বহাল রাখলে। গবেষক ফরহাদ মাজহার বলেন, শেখ হাসিনা যে সংবিধান রেখে গেছেন তা রক্ষার শপথ নিয়েছেন। তার মতে ৭২-এর পর থেকে সরকার গঠন হলেও রাষ্ট্র গঠন হয় নাই। কক্সবাজারে দিকে কিছু মেয়েকে নিয়ে, মোটা লাঠি নিয়ে কিছু লোক দাবি করছে তারা শরিয়া পুলিশ। তারা শরিয়া পুলিশে এখন শাসন করবে, মেয়েরা কি কাপড় পরবে, কোথায় যাবে না যাবে। এই যে একটা দাবি যে শরিয়া কায়েম করবার ক্ষমতা আমার, ইসলাম তো এটা কাউকে দেয় না অধিকার। আপনি কি মাজার ভাঙছেন, তো ইসলাম তো আপনাকে অধিকার দেয় না। আপনি মাজার নিয়ে সমালোচনা করেন, আপনি মাজার নিয়ে ফতোয়া দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশাসন এটা করবে, আপনার না সেটা দেয়। সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে চট্টগ্রামে ভূমিধসের শঙ্কাও আছে। আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয়, আজ এবং আগামীকাল এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাত কমে আসবে, তাপপ্রবাহ বয়ে যাওয়ারও কোনো আশঙ্কা নেই। এদিকে অক্টোবর ও নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক কয়েকজন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও 5টি ট্রলার সহ 8 জন মাঝি এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। স্থানীয়রা জানায়, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন ঘাট থেকে গভীর সাগরে যায় ট্রলারগুলো। সাগর উত্তাল থাকায় ঝড়ো বাতাসের কবলে পড়ে 10টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে অন্য ট্রলার কিছু জেলেকে উদ্ধার করে। এবারে আল আলফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থে প্রকল্প নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জোর কিংবা ভয়ভীতি দেখিয়ে নয়, কর আদায়ে কর্মকর্তাদের সহনশীল হওয়ার কথাও বলেছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের সকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তরিক ইসলামের রিপোর্ট। অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থা নিয়ে আলোচনা করতেই এনবিআর-এর এই আয়োজন। বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেভাবে কোনো প্রশিক্ষণ নেই। অনুষ্ঠানে কর পদ্ধতির নানা জটিলতা দ্রুত দূর করতে কর্মকর্তাদের তাগিদ দেন উপদেষ্টা। কষ্ট দিয়ে যেন আপনারা শেখান, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। আর এখন অনেকটা অ্যাটিটিউড হয়ে ট্যাক্সটা হচ্ছে বাড়ি যাবো, কাছাকাছি যাবো না, গেলেই তো আমাকে ধরে দেবে ওঠেন ট্যাক্সটা। এটা কিন্তু একটু ইসে আছে তাদের মধ্যে। তারপরে আশ্বস্ত করেন যাতে ওদের মধ্যে ওই ভীতিটা না থাকে।
এ সময় বিদেশি ঋণের উপর নির্ভরতা কমানোর কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বা বিদেশি এফডিআই বলেন, এফপিআই বলেন, পোর্টফোলিও কোনটাই যেন আমরা খুব বেশি আনতে পারি, তাদের আপনার উপর দায়িত্বটাই বেশি। আর এটা দ্রুত করে, অনেক স্টাডি করি, অনেকদিন করি, আর পোস্টমর্টেম না করে বরং প্রোঅ্যাক্টিভ ভবিষ্যতে কি করা যায়। আমরা অনেক সময় করি, বেশিরভাগ ইসলামিকদের একটা টেন্ডেন্সি আছে, অনেক আমরা হিস্ট্রি আলাপ করি, তাড়াতাড়ি এই হয়েছে 20 পৃষ্ঠার ইন্ট্রোডাকশন, এবং এটা দরকার আছে, কিন্তু এখন প্রয়োজন হয়েছে কি আমাদের জন্য তাদের উপদেষ্টা দেওয়া যে কি করবে এক্স্যাক্টলি। কর আদায়ে কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ারও তাগিদ দেন উপদেষ্টা। যে যারা নিচের দিকে তলানিতে আছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে খুব বেশি ভাবছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে হোয়াইট হাউসে বৈঠকের পর তিনি কথা বলেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বৈঠক করেন জো বাইডেন ও কিয়ার স্টারমার। বৈঠকে রাশিয়ার সীমানার ভেতরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছেন এসব বিষয় নিয়ে তারা আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আবারও আলোচনা করবেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস ও ভরা পূর্ণিমা উপলক্ষে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে শুরু হয়েছে ফোক ফেস্ট। মাটির গন্ধে ভাটির গান শিরোনামে এই উৎসবের আয়োজক হাওরের নৌপর্যটক উদ্যোক্তারা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। হাওর আর জ্যোৎস্না উদযাপনের এই মিশেল ছিল পর্যটকদের জন্য অনন্য অভিজ্ঞতা। পানি বেষ্টিত মাঝ হাওরের মঞ্চে লোক ও যন্ত্রসঙ্গীত শিল্পীদের দিয়ে উৎসবের শুরু করেন শিল্পীরা। হাওড়াঞ্চলের পর্যটনে যা নতুন মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা। যারা গেস্ট আছে তাদের মধ্যেও প্রতিভা থাকতে পারে, তারাও গান গাইতে পারে, তারা যেন এরকম অংশগ্রহণের সুযোগ পায়। জলজ্যোৎস্নার জনপদ খ্যাত ভাটি অঞ্চলে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস ও ভাদ্র পূর্ণিমাকে ঘিরে এই উৎসবের আয়োজন করেছে টাঙ্গুয়ার হাওর ও নৌপর্যটন উদ্যোক্তারা। হাওরের রূপ সৌন্দর্য দেখার পাশাপাশি আয়োজনে আছে বাহারি খাবার, সাথে আকর্ষণীয় হাউস বোটে ঘুরে বেড়ানোর ব্যবস্থা। হাওরের শিল্পী যারা আছে তাদেরকে শ্রদ্ধায় রেখে তাদের সকলকে স্মরণ করে সকলকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য নতুন করে আমাদের এই আয়োজনটা। উৎসবের প্রথম দিন মাতিয়ে রাখেন স্থানীয় ও অতিথি শিল্পীরা। বুধবার পর্যন্ত চলা এ উৎসবে অংশ নেবে ব্যান্ড দল কৃষ্ণপক্ষ, আপন ঘর, সোনার বাংলা সার্কাস শিল্পী সুহান আলী সহ বেশ কয়েকটি দল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। বৃষ্টিতে বীরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ ভেজা থাকায় আজ বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অনুশীলন হয়নি। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে 2 দিনের বিশ্রামে থাকার পর আবার অনুশীলন শুরু করে টাইগাররা। সুতরাং ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন তারা। টানা কয়েকদিন অনুশীলনের পর আজ বৃষ্টিতে ছেদ পড়ে আগামীকাল দুপুরে ভারত সফরে যাবেন নাজমুল হোসেন শান্তরা। সেখানে 2টো টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। ক্রিস্টিয়ানো রোনালদো এবং সাদিও মানেও জেতাতে পারেননি আল নাসরকে। সৌদি প্রো লিগে এই 2 তারকার দল আল নাসর 1-1 গোলে ড্র করেছে আল আহলির সাথে। ম্যাচের শুরুতেই ক্যারিয়ারের 900 গোল করা রোনালদোকে সম্মানিত করা হয়, কিন্তু খেলার সেই রেশটা ধরে রাখতে পারেননি পর্তুগিজ তারকা। তাতে গোল শূন্য প্রথমার্ধের পর খেলার 57 মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে লিড নেয় আল আহলি। পিছিয়ে থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আল নাসর। অবশেষে খেলার ইনজুরি টাইমের 9ম মিনিটে মোহাম্মদ আল হুরাইজির আত্মঘাতী গোলে ম্যাচের সমতা ফেরায় আল নাসর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ফিরল ইংল্যান্ড, সেই সঙ্গে অজিদের 3 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-1 সমতা আনল ইংলিশরা। কার্ডিফে দ্বিতীয় টি-20তে টসে হেরে ব্যাটিং করে 6 উইকেটে 193 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ 50 রান করেন জ্যাক ফ্রাসের ম্যাকগার্ড। জবাবে ম্যাচসেরা লিয়াম লিভিংস্টোনের 47 বলে 87 রানের ব্যাটিং ঝরে 7 উইকেটে 194 রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। অজি স্পিনার ম্যাথু শট 22 রানে 5 উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। রোববার ম্যানচেস্টারের হবে সিরিজ নির্ধারণী টি-20 ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঢাকায় উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল, কাল প্রধান উপদেষ্টা ও গভর্নরের সাথে বৈঠক। সহিংসতায় বন্ধ হয়েছে 270টি কারখানা, সংকটে গার্মেন্টস শিল্প, অর্ডার চলে যাচ্ছে পড়শি দেশে, জানালেন শিল্প মালিকরা। ডামি ও রাতের ভোটে সহায়তাকারী নির্বাচন কমিশনারদের বিচার চাইলেন বদিউল আলম মজুমদার। আর কোনো উন্নয়ন মেরামত নয়, স্বৈরাচার পতনের সাক্ষী হিসেবে গণভবন জাদুঘর আগামী বছর থেকে খোলার প্রস্তুতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।